নাসিম সৌরভ। আজকে জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। 13তম অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলী তিনি বাজেট ঘোষণা করেছেন। এটি বাংলাদেশের 53তম বাজেট এবং আওয়ামী লীগ সরকারের অধীনে 25তম বাজেট। এর আগে আমরা যদি একটু অতীতে ফিরে যাই, 1972 সালে 786 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল মুজিবনগর সরকার বাজেটের নামে তিনি বাজেট ঘোষণা করেছিলেন। এই বাজেটের পরিমাণ এখন এসে এবছর এসে দাঁড়িয়েছে, স্বাধীনতার এত বছর পরে এসে এই পরিমাণ দাঁড়িয়েছে, বাজেটের আকার দাঁড়িয়েছে 7,97,000 কোটি টাকায়। আমরা দেখছি বাজেটের আকার প্রতিনিয়ত সময়ের সাথে সাথে বাড়ছে, বাজেট ঘাটতিও বাড়ছে। বাজেট ঘাটতি আমরা দেখতে পাচ্ছি 2,56,000 কোটি টাকা রয়েছে। তিনটি বিষয়কে এবারে বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে। একটি একদিকে হলো যে মূল্যস্ফীতির বিষয়টি ছিল, রিজার্ভের বিষয়টি ছিল, সেই সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধির যে বিষয়টি সেটিও ছিল। কয়েকটি বিষয় না বললেই নয়, যেমন এবার হচ্ছে কর্মরত আয়সীমা বাড়ানো হয়নি, তারপরে হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ রয়েছে 15% কর দিয়ে, সেই সাথে সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে 25% শুল্ক আরোপ করা হয়েছে। এই বিষয়টি কিন্তু একেবারেই নতুন বলা যায় বাজেটের ক্ষেত্রে। যেসব পণ্যের দাম বাড়তে পারে, আমরা যেটি দেখছি উল্লেখযোগ্য দেশীয় পণ্য হিসেবে দেশীয় ফ্রিজ এসি রয়েছে, সিগারেট, মোটরসাইকেল, বিদেশি পানির ফিল্টার, বৈদ্যুতিক বাতি, বিদেশি মাছ, পানীয়, আমসত্ত্ব, ফলের রস, আইসক্রিম। এবং আপনি যে দাম বাড়ার ফলে অস্বস্তিতে ভোগার পর কারোর সাথে ফোনে কথা বলে আপনি সেই বিষয়টি শেয়ার করবেন, সেই সুযোগটি তো সেই জায়গাটি তো আপনাকে একটু চিন্তা করতে হবে খরচের বিষয়টি। কারণ মাইক্রোফোনে কথা বলার খরচও বাড়ছে, সিমের খরচ বাড়ছে, চিকিৎসা ব্যয় বাড়ছে, বিনোদন সেবার ব্যয় বাড়ছে। কম কমছে দেখা যাচ্ছে ল্যাপটপের দাম কমতে পারে, বুড়াদের বিদেশি পোশাক, ডায়ালাইসিস, এইসব বিভিন্ন ক্ষেত্রে আমরা দাম দিচ্ছি, কমার সম্ভাবনা রয়েছে। 1 জুলাই থেকে বাজেট কার্যকর হবে সবকিছু ঠিকঠাক থাকলে। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো, বাজেটটি আসলে কেমন হলো, কোন দিকে যেতে পারে দেশের অর্থনীতি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন কলামিস্ট এবং সাংবাদিক হাসান মামুন। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স এর সভাপতি অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ আহসানুল আলম পারভেজ। আমি প্রথমে ডক্টর সৈয়দ আহসানুল আলম পারভেজ আপনার কাছে আসতে চাই। এই যে এই কয়েকটি বিষয় আমি যেটি বললাম, মূল্যস্ফীতি কিংবা রিজার্ভের কমে যাচ্ছে, একদিকে একদিকে মূল্যস্ফীতি কমাতে হবে, সেই সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধি। নতুন অর্থমন্ত্রী এবার বলা যায় তিনি এবার প্রথমবারের মতো বাজেট ঘোষণা করছেন এই সরকারের এই টার্মে। সব মিলিয়ে আসলে আপনি কেমন দেখছেন এবারের বাজেটকে? আপনার মাধ্যমে আপনাদের সমস্ত কোটি দর্শককে সালাম শুভেচ্ছা দিয়ে শুরু করলাম। প্রথম কথা হচ্ছে, আমাদের এবারের বাজেট সম্বন্ধে আপনি মোটামুটি একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছেন। আমি দ্বিরুক্তি না করে শুধু বলতে চাই, এমন একটা সময় আমাদের এবারের বাজেট ঘোষণা করতে হচ্ছে যখন বিশ্বের অর্থনীতি তছনছ, যখন মার্কিন মূল্যকে অনেক বেশি ইনফ্লেশন হচ্ছে, ইউরোপিয়ানদের বাইং ক্যাপাসিটি কমে যাচ্ছে, আমাদের গার্মেন্টসের ব্যবসা ক্রমহ্রাসমান, আমাদের ওয়েজ আর্নারদের অফিসিয়াল চ্যানেলে পাঠানো টাকার ক্ষেত্রে স্থবিরতা, আমাদের ফরেন এক্সচেঞ্জ পড়ে যাচ্ছে, আমরা মিথ্যা মিথ্যা ওটাকে বাড়িয়ে বাড়িয়ে বলছি। এরকম একটা অবস্থায় 82 বছর বয়সের মাহমুদ আলী ভাই যে বাজেট দিয়েছে, আমি মনে করি যে মন্দের ভালো। এই বাজেটকে সরাসরিভাবে খারাপ বাজেট বলার কোনো সুযোগ নেই, কারণ উনি এমন সব ভেরিয়েবলসগুলোকে সামলিয়েছেন, সেটা হচ্ছে অনেকটা মানুষকে চাল ডাল তেল নুন মরিচ খাইয়ে রেখে আপনার কিন্তু গরমে রাখবেন, মানে বিদ্যুৎ বাড়াবেন, তারপরে আপনার এই ইম্পোর্টে টুটি চেপে ধরেছেন ইম্পোর্ট কমানোর জন্য, ফরেন এক্সচেঞ্জ ধরার জন্য। তো অর্থাৎ আপনি যেই সমস্ত জিনিস বলেছেন তার বাইরে বাজেটের ডেঞ্জারাস জিনিসগুলো হচ্ছে এই যে আমাদের ফরেন এক্সচেঞ্জ আর্নিং কমে যাচ্ছে গার্মেন্টসের, আমাদের যে ইম্পোর্টকে আমরা সংকুচিত করছি ট্যাক্স ব্যাট বসিয়ে, এর এমনকি আমরা ক্যাপিটাল মেশিনারিসের ক্ষেত্রেও ট্যাক্স ব্যাট বাড়াবার প্রস্তাব রেখেছি। তাহলে এতে যেটা হচ্ছে আভ্যন্তরীণ উৎপাদন, আভ্যন্তরীণ ব্যবসা সংকুচিত হবে এবং আমাদের অর্থনীতি সংকুচিত হবে, মানুষ আরও বেকার হবে। তার মানে মানে বড় বড় দিকগুলো নেগেটিভ হবে। যেমন উনি 6% ধরে রাখতে চাচ্ছেন ইনফ্লেশন,
গত মাসে ইনফ্লেশন খাবার দ্রব্যের ক্ষেত্রে বেশি ছিল আর অন্যটাতে কম ছিল। মানে এটা কি সম্ভব কিনা এই বাস্তবতায়? মানে আমরা যদি দেখি এর আগেও কিন্তু 6.5% টাকার কথা বলা হয়েছিল, পরে যদিও সেটা সংশোধন করে একটু বাড়ানো হয়েছে, যদিও কিন্তু আমরা দেখেছি বছর জুড়ে সেটা কিন্তু 9%-এর ঘরেই ছিল বা 9-এর উপরেই ছিল। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এটা 2 ডিজিটে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমাদের এই গ্রোথ, আমাদের প্রবৃদ্ধি ক্ষেত্রে ওটাও আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য জিডিপি গ্রোথ আমরা 6.75 আমরা পারবো না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমাদের এই বাজেটের জন্য যে টাকা যে খাত থেকে আনার চিন্তা করা হচ্ছে ওখানে অনেকগুলো ক্ষেত্রে পারা যাবে না। তাই চিন্তার কিছু কারণ নেই। আমরা দেখব ভালো করে যে এগ্রিকালচার খাতকে কীভাবে দেখা হয়েছে, কারণ মানুষকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখতে হবে। তো আমি মনে করছি এক বাক্যে যদি আপনি বলতে চান, এটাকে কোনোভাবে দেশের মানুষকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু এই বাজেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমি আবার উল্লেখ করলাম, আমার এক বাক্যের মতামত হচ্ছে এই বাজেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ, আগামী বছরের অর্থনীতিকে ধরবে। কি আপনি যদি আরেকটু পরিষ্কার করে বলেন যে কোন জায়গাগুলোতে আপনি বেশি ঝুঁকিপূর্ণ মনে করছেন অর্থনীতির জন্য? যেমন এই বাজেটে যে ঘাটতি দেখানো হচ্ছে 2 লক্ষ আপনি বলেছেন, 56,000 কোটি। হ্যাঁ, এখানে ব্যাংকিং সেক্টর থেকে 1,37,000 কোটি টাকা ধার নেওয়ার যে স্বপ্ন দেখা হয়েছে এটা সম্ভব হবে না। দেশীয় এবং বিদেশি দুই হ্যাঁ, উৎস না, থেকে। প্রথম ব্যাংকিং ক্ষেত্রে সম্ভব হবে না। আর যদি কোনোভাবে জোর জার করে গভর্নমেন্ট সেটা করে নেয় তাহলে আমাদের মাইক্রো, আমাদের স্মল, আমাদের মিডিয়াম, আমাদের ব্যবসায়ীরা কোনো লোন পাবে না। ওই যে একটু আগে বললাম, আভ্যন্তরীণ উৎপাদন সংকুচিত হবে, ইন্ডাস্ট্রির র মেটেরিয়ালস, ইন্ডাস্ট্রির এনার্জি বাড়ার কারণে উৎপাদন সংকুচিত হবে, বিদেশ থেকে যেটা ধরা হয়েছে সেটাও গভর্নমেন্ট পাবে না। তো অর্থাৎ এর বিপরীতে সুদ ব্যয় হতে পারবে সরকারের। এক্স্যাক্টলি আপনার বিরাট অঙ্কে 16% বোধহয় সুদ যে চলে যাওয়ার কথা। তো এই জিনিসগুলো নিয়ে আমি আলাপ করলাম না, কারণ আমি এবারের বাজেটকে ডাল ভাতের বাজেট, কৃষি দিয়ে মানুষকে বাঁচিয়ে রাখার বাজেট হিসাবে ধরছি। আচ্ছা, একটা বিষয় আমরা দেখি যে প্রতি বছর যেভাবে বাজেটের আকারটা বাড়ানো হয়েছে প্রায় 10%-এর বেশি, গতবারের আগের বার প্রায় 12.5%-এর মতো আকার বাড়ানো হয়েছিল। এইবার আকার বাড়ানোর ক্ষেত্রে একটু সচেতন হওয়ার কারণ কি বলে মনে করেন? কারণ মনে করি না। আমি বিষয়টা জানি অর্থনীতি ছাত্র হিসেবে। আইএমএফের কঠোর বারণ নিষেধ ছিল যেন এর চেয়ে বেশি না বাড়ায়। এবার 4.6% বা 35,000 কোটি টাকার মতন বাড়ানো হয়েছে, কারণ আইএমএফ টাকা ছাপিয়ে ছাপিয়ে বড় বাজেট বাস্তবায়নের ব্যাপারে আইএমএফ তার অনীহা জোরভাবে জানিয়েছে। জি, আমরা আবার আপনার কাছে